আসসালামু আলাইকুম। গল্প প্রেম তৃষা, লেখনীতে ইসরাত জাহান জেরিন। পর্ব ২৮, প্রথম অংশ। প্রেম দরজাটা হুড়মুড় করে এমন জোরে ধাক্কা দিল যে পুরো ঘর কেঁপে উঠল। টি শার্টটা হাতে কষে চেপে তৃষাকে শক্ত করে ঠেলে সরিয়ে দিয়ে বের হয়ে গেল সে। যাওয়ার সময় শুধু একটা জিনিসই হাতে নিল, মদের বোতলটা। ২৮ বছরের গহীন ক্ষত, বুকের ভিতরে চাপা দেওয়া দগদগে জখমটা আবার আজ নতুন করে রক্তাক্ত হয়ে উঠল। তৃষা এখনো শ্বাস নিচ্ছে, বেঁচে আছে, এটাই যেন তার ভাগ্যের সীমাহীন সৌভাগ্য। প্রেমের ঝড়ের মতো প্রস্থান শেষে ঘরটাই হঠাৎ মৃত্যু নেমে আসা নীরবতা ছড়িয়ে পড়ল তৃষার বুকের ভেতর। তখন তীব্র শূন্যতার চাপা শব্দ। সে ঠাহর করতে পারল, কি অমোঘ পাপ করেছে সে, যে মানুষের শিকড় কেটে নেওয়া হয়েছে অনেক আগেই, যার বাবা মা নেই, যার স্মৃতি কেবল রক্তের মতো রক্তাক্ত। তাকে সে কিভাবে এত বড় আঘাত দিল? কোন দুঃসাহসে ছিঁড়ে দিল তার পুরনো দাহকে? চোখের জল তৃষার মুখ ভিজিয়ে দিতে লাগলো। কাপা হাতে জল মুছে দৌড়ে বেরিয়ে এলো সে। কিন্তু তখন প্রেম তো ঝড় তুলে বাইক নিয়ে যান্ত্রিক শহরের অতলে মিলিয়ে গেছে। বাড়ির সীমানা অনেক আগেই তার চাকার শব্দকে বিদায় দিয়েছে। এই বিশাল শহরে, পাথরের মতো ঠান্ডা এই নগরে, তৃষা কোথায় খুঁজবে তাকে? কার ভিড়ে, কোন অচেনা রাস্তায়, কোন গহীন অন্ধকারে মিলিয়ে গেছে সেই মানুষ যার বুকের আগুন সে নিজ হাতে আবার প্রলজ্জিত করেছে? তৃষা বাইরে পা রাখতেই শ্বাস প্রশ্বাস এলোমেলো হয়ে গেল। হাত কাঁপতে কাঁপতে প্রথমেই তাড়াহুড়োই অঙ্কুরকে ফোন করলো সে। কান্না জড়ানো গলায় সবটা খুলে বলতেই অঙ্কুর এক নিঃশ্বাসে আশ্বাস দিল, চিন্তা করো না, আমি দেখছি। কিন্তু সেই কথার বর্ষাতেও তৃষার বুকের গভীরে জমে থাকা অস্থিরতা এক চুল পরিমাণও কমল না। এই অস্থিরতা তাকে বারবার মনে করাচ্ছে, প্রেমকে না খুঁজে পাওয়া মানে নিজের অর্ধেক শ্বাস হারিয়ে ফেলা। মাথা কাজ করছে না, দিক দিশা বোঝা যাচ্ছে না। অবশেষে অস্থিরতায় দগ্ধ হয়ে যখন বাইরের গলিপথে ছুটে যাওয়ার জন্য পদক্ষেপ ফেলল, তখন সামনে প্রত্যুষ এসে পথ আটকালো। প্রত্যুষ জানে না আসল ঘটনা, জানে না তৃষার বুকের ঝড়টা কেন উঠেছে। তবে এক নজরেই বুঝে গেছে সে, তৃষার অবস্থা বাইরে যাওয়ার মতো নয়। কেবল এই কারণেই কটুর হাতে আটকালো তৃষাকে। কিন্তু শুধু প্রত্যুষ না, হেতিজাও সামনে এসে বাধা হয়ে দাঁড়ালো। তার চোখে কোনো দয়া নেই, বরং হিসেবি দৃঢ়তা। সে জানে প্রেম হচ্ছে তৃষার সিনিয়র। সিনিয়র জুনিয়রদের মধ্যে ঝগড়াঝাটি নতুন কিছু নয়। এই তুচ্ছ ব্যাপারে এত অস্থির হওয়া, এত পেছন পেছন দৌড়ানো অমূলক। আর হেতিজার ভেতরে লুকানো আছে আরেকটা প্রবল ইচ্ছা। তৃষাকে সে নিজের ছেলের জন্য বেছে নিয়েছে। একজন মায়ের মতো সে তৃষাকে নিজের হাতে বেঁধে রাখতে চায় প্রত্যুষের পাশে। তাই তৃষার চোখ, তৃষার মন, তৃষার প্রতিটি স্পন্দন যেন প্রেমের দিকে না ছুটে যায়। এর জন্য যা কিছু করতে হয় হেতিজা করতে দ্বিধা করবে না। তৃষার সামনে এখন দাঁড়িয়ে আছে দুটো কঠিন প্রাচীর। একদিকে প্রত্যুষের অবুঝ বাঁধন, আরেকদিকে হেতিজার নির্মম নিয়ন্ত্রণ। এত কিছুর মানে তার জানা নেই, অথচ তৃষার বুকের ভেতর তখনও ফেটে যাচ্ছে একটাই আর্তনাদ, প্রেম। পার্কের এক নির্জন কোণে ঝরা পাতার স্তূপে ঢাকা এক বেঞ্চে বসে আছে শিমলা। তার কোল জুড়ে মাথা রেখে শুয়ে আছে অঙ্কুর, যেন পৃথিবীর সমস্ত ঝড়ঝাপটা উপেক্ষা করে এই মুহূর্তে আশ্রয় খুঁজছে কেবল তার চোখের ভিতর। শিমলার চোখ দুটি এতক্ষণ অশ্রুধরায় গঙ্গার মতো প্লাবিত হয়েছে। সেই অশ্রুতে বুক ভেসে গিয়েছিল তীব্র হাহাকার আর অদৃশ্য ভয়ের ঢেউয়ে। বহু কষ্টে, অবিচল সান্ত্বনার দৃঢ়তাই অঙ্কুর তার বুক ভাঙা কান্নাকে স্তব্ধ করেছে।
বাড়ির চাপে সিমলার জন্য পাত্র দেখা হচ্ছে যে কোনো মুহূর্তেই। পিতার সিদ্ধান্তে তার হাত পা বেঁধে দেওয়া হবে অপরিচিত এক বন্ধনে। অযত এই তো সেদিনের কথা, মাত্র কয়েকদিনের পূর্বেই তাদের ভালোবাসা অঙ্কুরিত হয়েছে কচি অশুকলতার মতো। এখনোই যদি সেই প্রেম ছিন্ন হয়, তবে এ যেন জীবনের নির্মমত উপহাস। বিচ্ছেদের আশঙ্কা সিমলার বুকে আগ্নেয়গিরির মতো দগ্ধ যন্ত্রণা ছড়িয়ে দেয়। তাই অশ্রু অবিরাম ঝরে পড়ে। কিন্তু অঙ্কুর সিমলাকে শপথ দিয়েছে, সমস্ত দুনিয়া যদি উল্টে যায়, যদি আকাশ ভেঙে মাটিতে পড়ে, তবুও এই হাত সে ছেড়ে দিবে না। কারণ এই হাত সে ধরেছে কেবল ভালোবাসার শুদ্ধ অঙ্গীকারে, কোনো সামাজিক প্রথা কিংবা জবরদস্তি নয়। এই একবারের ধরা হাতই তার কাছে চিরন্তন, অবিনাশী, শপথে অটল এক প্রেমের মূর্ত প্রতীক। একে ছাড়া মানে নিজেকে ছেড়ে দেওয়া। হঠাৎ অঙ্কুর আর সিমলার পাশের বেঞ্চে দুটো মেয়ে এসে বসল। বাদাম খেতে খেতে ফর্সা মতো লামিয়া নামক মেয়েটি হেসে পাশের জন যারা নামক মেয়েটিকে বলল, তো কেমন দিলাম বল? ভাই তুই একটা আছিস, মানে সাতমানের সঙ্গে ৫ বছর রিলেশন করে এখন তারই কাজিনের সঙ্গে বিয়ে করে কানাডায় শিফট হচ্ছিস। তো কি করব? সাতমানের মতো ওই ২০,০০০ টাকা মাইনে পাওয়া পুরুষের সঙ্গে সংসার করে জীবন পার করতাম। দেখ, সুখ কিনতেও টাকা লাগে, তাই ফ্যান্টাসিতে বসবাস না করে বাস্তবতায় ফেরা উচিত। আর এমনিতেও সাতমান আমার আবেগ ছিল। আর সরি, আর ওর কথা বাসায় বললে কেউ মেনেও নিত না। শুধু শুধু পরিবারকে বিরক্তিতে ফেলে লাভ আছে? এখন সাতমানের কি অবস্থা, মানে ভাগ্য দেখ, তোর জন্য বিয়ের প্রস্তাব এসেছে, তাও আবার সাতমানেরই কাজিনের বাড়ি থেকে। তো ওই মসনুর এখন কি অবস্থা? আত্মহত্যার চেষ্টা করেছিল, এখন হাসপাতালে আছে। তুই দেখতে যাবি না? ভাই, মাথা খারাপ হয়েছে, আমি কেন যাব? বিয়ের কত কি কেনা আছে, মানে কোর্ট ম্যারেজ তো হয়েছেই বেশ কিছুদিন আগে। এখন সবাইকে জানিয়ে অনুষ্ঠান করা। আচ্ছা বাদ দে, আর চল তো, আমার আরো কিছু কেনাকাটা করতে হবে বলেই লামিয়া উঠে দাঁড়ালো। যারাও তাই করল। দুইজন বসে না থেকে উঠে বের হয়ে গেল। পাশের বেঞ্চের অঙ্কুর তখন শিমলাকে বলল, ভাগ্যিস আমার কোনো কাজিন নেই। তৃষার মনটা সকাল থেকেই খারাপ। হেতিজা বলল, প্রেমা নাকি রুমে ডাকছে, মুখ ধুয়ে রুমে যাবে বলে একবার ঠিক করলো। তারপর কি একটা ভেবে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। বসার রুমে একটা বিরাট টিভি আছে। সকাল সকাল সিদ্দিক নেওয়াজ চা খান আর টিভিতে খবর দেখেন। তৃষা সারা রাত কাল জেগেছিল, কান্না করেছে, দরজার সামনে বসেছিল, কিন্তু প্রেম নেওয়াজ ফিরেনি। সিম বন্ধ দেখাচ্ছে। তৃষার অনেক ভয় হচ্ছে। প্রেমের কথা ভাবলেই তার দম বন্ধ হয়ে আসছে। কেবলমাত্র ভুলের কারণে এত সব হয়ে গেল। বসার ঘরে নানার সঙ্গে প্রত্যুষও ছিল, কি নিয়ে যেন কথা বলছে। আজকে শুক্রবার, প্রতি শুক্রবার প্রেম এইখানে পরিবারের সঙ্গে খায়, মানে তার দাদার সঙ্গে টেবিলে খেতে বসে। আজকে সে নেই, কোথাও নেই। একটু পরেই হুলস্থুল কাণ্ড ঘটে যাবে। তৃষাকে দেখতেই সিদ্দিক হাসি মুখে বললেন, আরে দাদু, এখানে বসো, চা খাবে? আমার আবার আগে আগে চা খাওয়ার অভ্যাস, ১ কাপ আগে খাই, অন্য কাপ পরে, বলেই হাসলেন তিনি। তারপর আবার বললেন, প্রত্যুষ নানুভাই, এই যে একের পর এক খুন হচ্ছেই, এসব কি বন্ধ হবে না? প্রত্যুষ কতক্ষণ ধরেই টিভির স্ক্রিনে তাকিয়ে আছে। তৃষা আসার পরও তার দিকে তাকায়নি। স্ক্রিনে বড় বড় ব্রেকিং নিউজে লেখা, আজকেই বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল লামিয়া নামক নারীর। কিছুদিন আগেই পারিবারিকভাবে কোর্ট ম্যারেজ হয়েছে। শুক্রবার বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, তবে তার আগেই খোঁজ মিলল তার লাশের।
তৃষার সেদিকে খেয়াল নেই। হঠাৎ সে প্রত্যুষকে বলল, একটু শুনবেন? দুইবার ডাকার পর প্রত্যুষ তৃষার দিকে তাকালো, হেসে জবাব দিল, কিছু বলবেন? মানে একটু কথা ছিল। প্রত্যুষ উঠে এসে বলল, তুমি ঠিক আছো? প্রত্যুষের চিন্তার শেষ নেই। কাল রাতে প্রেমের বাড়ির দরজার সামনে থেকে তৃষাকে রুমে সেই তো এনেছে। রাতে প্রত্যুষ কেবল জিজ্ঞাসা করেছে, কি হয়েছে? যদি মনে হয় আমায় বললে আমি সাহায্য করতে পারবো, মন হালকা হবে, তাহলে প্লিজ শেয়ার করো। শেষে তৃষা শব্দ করে কেঁদে উঠল, সব কিছু খুলে বলল। তবে প্রেমের সঙ্গে তার কেমন সম্পর্ক, কি কি পূর্বে হয়েছে, ওসব কথা তার ভেতরেই চাপা রাখলো। বাকি সব কাহিনী খুলে বলল। তবে সেই সবেও যেন প্রত্যুষ কত কি বুঝতে পেরে গেছে। মানে যার যতটুকু বোঝার সে তো বুঝবেই। প্রত্যুষ উঠে আসতেই তৃষা তাকে বলল, আপনি একটু দেখবেন না সে কোথায়? একটা মানুষ বাড়িতে নেই, আপনারা এত নিশ্চিন্তে কেমন করে আছেন? প্রত্যুষ কিছু বলল না, বলার সুযোগ কোথায়? অফিস থেকে কল এসেছে, এই ছুটির দিনেও একটু শান্তি নেই। তারই মাঝে সিদ্দিক নেওয়াজ আবার ঘড়ির কাঁটা দেখছেন নাস্তার টেবিলে বসে বসে। সময় তো পার হয়ে যাচ্ছে, প্রেম কোথায়? শেষে মুখলেসকে পাঠিয়ে জানতে পারলেন প্রেম বাড়িতে নেই। রাগ লাগলো তার, কি করবেন বুঝতে না পেরে মুখলেসকে দিয়ে অঙ্কুরকে কল লাগালেন। অঙ্কুর জানালো প্রেম চলে গেছে। মানে? মানে আগের মতোই কোথাও একটা চলে গেছে, কোথায় গিয়েছে জানা নেই। সেই খবরে সিদ্দিকের প্রেশার লো হয়ে গেল। লাস্ট যখন তার প্রেম রাগ করে চলে গেছিল, তখন পাক্কা গুনে গুনে 1 বছর জার্মানিতে থেকে তারপর এসেছে। প্রেম বরাবরই এমন, পরিস্থিতির সঙ্গে যখন লড়তে পারে না তখন সব ছেড়ে পালায়। এই পালিয়ে বেরিয়ে রাগ দেখানোর কোনো ফয়দা, কোনো মানে আছে? এবার না জানি কোথায় গেছে, কবে ফিরবে, কি নিয়ে রাগ করেছে। ডক্টর এসে সিদ্দিককে দেখে গেছেন। সবাই রুম থেকে বের হতেই তৃষা সেখানে ঢুকে তাকে দেখে সিদ্দিক নেওয়াজ চোখের জল আটকানোর চেষ্টা করে। তৃষার তো সেসব দেখে অন্তর ফাটল বলে, কারণ সব কিছুর জন্য দায়ী সে। কি করে ফিরিয়ে আনবে প্রেমকে? সে কি আদৌ ফিরবে? তৃষা বৃদ্ধ সিদ্দিক নেওয়াজের হাত ধরে বলল, আপনি কষ্ট পাবেন না, প্রেম ভাই ঠিক ফিরে আসবে। সিদ্দিকের চোখে জল, বুকের কষ্ট এবার আর বাত মারল না। সে বলল, প্রেমকে কত কষ্ট করে মানুষ করেছি। প্রথমে মা হারালো, পরে বাবা হারালো। একটা মানুষ সব হারিয়ে বাঁচতে পারে? তোমার মনে হয় সে বেঁচে আছে? কবেই ভেতরে ভেতরে শেষ। যেই ভালোবাসা ওকে দেওয়ার কথা ছিল বাবা মায়ের, সেই ভালোবাসা থেকে সে বঞ্চিত হয়েছে। আমি জানি প্রেম কেমন করে বড় হয়েছে। ও বাইরে থেকে এক মানুষ, ভেতর থেকে অন্য কেউ। কঠিনের ভেতরও যেমন তরল আছে, প্রেম তেমনই। সে কখনো নিজের কষ্ট কাউকে বুঝতে দেয় না। সে তার ইমোশন শেয়ার করতে জানে না। ভেতরের মানুষটিকে রোজ ভেতরে দাফন করে মাটি দেয় বলেই সিদ্দিকের চোখে জল চলে আসলো। সেই জলে তৃষার চোখের জল উতরিয়ে পড়ল। তখন মাসের শেষের দিকে, আজকে 20টা দিন যে মানুষটিকে তৃষা দেখেনি নিজের চোখে, তার নাম হচ্ছে প্রেম নেওয়াজ। দুনিয়া যে কত কঠিন, এই 20টা দিনে প্রেম তাকে হাড়ে হাড়ে বুঝিয়েছে। বুঝিয়েছে শরীরে আঘাত না করেও দূরে সরে গিয়ে কেমন করে মনে আঘাত করতে হয়। সে হারিয়ে গিয়েও তার কথাগুলো রয়ে গেছে। খুঁটির উপর ঝুলতে থাকা অর্ধেক ব্যথা আজও তৃষাকে যন্ত্রণা দিচ্ছে। প্রেমকে তৃষা কি করে বোঝাবে, কি করে বলবে? তার একটা কেমন আছো শুনতে না পাওয়ার আক্ষেপে সে প্রতি রাতে কত দুঃখ গিলে। প্রেমকে কি করে চিৎকার করে বলবে? ভালোবাসা যদি দায়হীন হয় তবুও দায়িত্ব শিখেন। আমি চাই না পুরো জীবন শুধু আপনার একটুখানি উপস্থিতি আমায় বারবার হত্যা করুক।
মৃত্যু যন্ত্রণা খুব কঠিন। আমায় বারে বারে এই যন্ত্রণা আপনি দিয়েন না, আমি সইতে পারবো না। তৃষা এতদিন ঘর থেকে বের হয়নি। চোখের সামনে নাতির জন্য সিদ্দিক নেওয়াজকে পাগলের মতো বিরাপ করতে দেখেছেন, অথচ বলার সাহস নেই তার একটা মাত্র ভুলের কারণে সিদ্দিক নেওয়াজের শেষ সম্বল হারিয়ে গেছে, খোয়া গেছে। তৃষা ঘরবন্দি থাকে, অবস্থা ভালো না দেখে কেউই তাকে কোনো চাপ দেয় না। প্রেমাকে এখন তৃষা পড়াচ্ছেও না, খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছে, কাজকর্ম হাসি সবই তার সঙ্গে হারিয়ে গেছে প্রেম নেওয়াজের সুখে। নিজেকে সবার থেকে দূরে রেখে রোজ এভাবেই শাস্তি দিয়ে যাচ্ছে তৃষা। প্রেম কোথায় গেছে জানা নেই। কতবার অঙ্কুরকে জিজ্ঞেস করলো, লাভ হলো না। প্রত্যুষ আইনের লোক হয়েও খোঁজ নিল না, আর নিতে পারছে না তৃষা। একদিন সব ছেড়ে পাখি হয়ে অনেক দূরে চলে যাবে। সেদিন প্রেমবাই এলেও তৃষা আর ফিরবে না। ভালোবাসা এত পোড়াবে জানলে তৃষা কখনো সামনে পা বাড়াতই না। এই 20 দিনে অন্তত দিনে 2-4 বার প্রেমবাইকে নিয়ে লিখতে বসেছে তৃষা। কত কথা, তবে অগোছালো। বারবার লিখেছে আর বারবার ছিঁড়ে ফেলেছে। আজ আবার লিখবে বলে ঠিক করেছে। যেই কথাগুলো মুখে কখনো বলতে পারবে না, তার সাদা কাগজের ভাঁজে লিখে রাখে সেসব। এমনও তো হতে পারে একদিন প্রেমবাই ফিরবে, তবে সেই দিন আর কথাগুলো বলার মতো এই তৃষা নুজাইয়াত থাকবে না। প্রেম নেওয়াজ মাসের শেষের দিক, ঘড়ির কাঁটা যেন দম নেওয়া ছেড়ে দিয়েছে। আজ 20টা দিন হলো তোমাকে নিজের চোখে দেখিনি। 20টা দিন, 20টা দিন সংখ্যাটা কাগজে সামান্য, কিন্তু আমার বুকের মাপে যেন বিরাট এক লোহার খণ্ড। প্রতিটি দিনই আলগা আলগা করে আমার ভেতর থেকে এই খণ্ড কিছু একটা কেড়ে নিচ্ছে। তুমি আমার চক্ষু নজরের সীমানার বাইরে, এইটুকুই আমার শরীরে আঘাত না করে সরাসরি মনে আঘাত করার জন্য যথেষ্ট। জানো কি, তোমার হারিয়ে যাওয়া ধরে রেখেছে আমার হৃদয়ের অজস্র ক্ষত। তোমার অনুপস্থিতি আমার শরীর অক্ষত রেখে মনে কেমন করে জ্বালা পোড়া দিয়ে যাচ্ছে, সেটা তুমি কল্পনাও করতে পারো না। তোমার থেকে দূরে থাকা আমার জন্য অচিরেই অসহনীয়। প্রেমের উত্তাপ ধীরে ধীরে বাড়ছে ঝড়ের মতো। থার্মোমিটারে কাচের ঘরে পারদকে বেঁধে রাখা যেন খুবই মুশকিল। তুমি কাছে এলে পারদ নেমে আসে, তুমি দূরে গেলে আবার উঠে। এই ওঠা নামাই এখন আমার প্রতিদিনের জীবনচক্র। আমি কখনো চাইনি রোগ দলিলের মতো তোমার জন্য আস্থাহীন হই। তবু তোমার দূরে চলে যাওয়া আমার নিয়মহীন ভালোবাসা আমাকে এমন এক অবস্থা দিল, যেখানে ভালোবাসা কাটা হয়ে দাঁড়িয়েছে আমার পায়ে। কত কথা বাকি ছিল আমাদের, সেগুলো যদি বাকি হতো আমি নিশ্চয়ই তাদের উড়ে যেতে দিতাম। কারণ বুকের ভেতর এত কথা জমিয়ে রেখে এখন আমি আর বার সহ্য করতে পারছি না। তোমায় বলতে না পারা ছোট্ট বাক্যগুলো বুকের ভেতর জমে জমে কষ্টের পাহাড় গড়ে তুলেছে। পাহাড়গুলো তার চূড়া চূড়া মাথার উপর থেকে শহর কাঁপায়। তুমি কি জানো, একটা ফিরে এসেছি শোনার অপেক্ষায় রাতগুলো কষে ওঠে। তুমি কিচ্ছু জানো না প্রেম ভাই, কিচ্ছুই না। কেবল আমায় এক ফালি রোদের মতো, গড় বর্ষার বৃষ্টির মতো আঘাত করতে জানো। তবুও আমি তোমাকে দোষ দিই না পুরোপুরি। আমি শুধু ক্লান্ত, তীব্র ক্লান্তি আমাকে মাঝে মাঝে এমন এক দুর্বলতায় ফেলে, কিন্তু সেখান থেকে উদ্ধারের জন্য আমি নিজেকে আর খুঁজে পাই না। ভালোবাসা যদি রোগও হয়, তবুও আমি জানি সেটা আমার একমাত্র উপশম। তাই তোমাকে ছেড়ে দিতে পারি না। তুমি যদি সত্যিই ভালোবাসো, নিয়মটা শিখো, ফিরে আসো, সামান্য সময় দাও, চোখে চোখ রেখে বলো, একটু উপস্থিত হও। এগুলোই আমার ওষুধ। আমি এই চিঠিতে অভিযোগের সঙ্গে ভালোবাসা রেখেছি। তোমার অবহেলার মধ্যেও যা আমার প্রতি ছিল
তা কেবলই ভালোবাসা। তাই ভালোবাসা দিতে বিন্দু পরিমাণ দ্বিধা করব না। আমার দুঃখ সমান তোমার সুখ হোক। তোমার অপেক্ষায় ক্লান্ত, তৃষা নুজায়াত। সেই চিঠি ভিজে গেল চোখের নোনা জলে। সেখানেই কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে চোখ দুটো বন্ধ হয়ে এলো তৃষার। দরজার পাশে তখন প্রত্যুষ বুকে হাত গুজে দাঁড়িয়ে চেয়ে আছে তৃষার দিকে। হঠাৎ কেউ একজন তার পিঠে হাত রাখতেই সে পিছন ফিরল, দেখল হেতিজা নেওয়াজকে। হেতিজা ছেলের পিঠে হাত বুলিয়ে বললেন, ভালোবাসিস তো ওকে? তাহলে বিয়ের কথাটা বাপজান তুই বলবি নাকি এবার আমি নিজেই বলবো? তখন সন্ধ্যার আজান দিচ্ছে। বাগানের বেঞ্চে পা ঝুলিয়ে বসে আছে তৃষা। একটু আগেই সিমলার কল এলো। কাল রাতে অঙ্কুরের সঙ্গে পালিয়েছে সে। ভালোবাসলে ভালোবাসা এমনই হওয়া উচিত। সিমলার বয়স্ক লোকের সঙ্গে বাসা থেকে বিয়ে ঠিক করা হয়েছিল। শেষে অঙ্কুর যখন বলল, চলো পালিয়ে যাই, তখন সিমলার জীবনের সবচাইতে আনন্দের মুহূর্ত ওই দুটো শব্দের থেকেও বেশি। তৃষা একটু আগেই কাজ ছেড়ে এসেছে। হেতিজাকে বলে এই বাড়ি থেকে কাল সে চলে যাবে, ভার্সিটিও যাওয়া বন্ধ। তবে এইখান থেকে যাওয়ার পর কোন পথে যাবে, থাকবে কোথায়, তা তার জানা নেই। শুধু জানে এখানে এখন থাকার মানে হয় না। অনেক তো অপেক্ষা করেছে, ফেরার হলে কবেই ফিরতো। হঠাৎ বেঞ্চেতে তৃষার পাশে কেউ একজন বসলো। তৃষার দেখার মতো আগ্রহ জাগলো না। তবে হুট করেই একটা চেনা কণ্ঠ ভেসে এলো। প্রত্যুষ বলল, ভালোবাসা অনেক কাদাই, তাই না তৃষা? যে যাওয়ার সে চলে যাবেই। তাকে তাবিজ করলেও সে তোমার কখনোই হবে না। তৃষা জবাব দিল না। প্রত্যুষ ফের বলল, জানো তৃষা, মানুষকে যতই আঁকড়ে ধরো না কেন, যদি তার মন তোমার না হয় সে হাজারবার ফাঁকফোকর দিয়ে বেরিয়ে যাবে। ভালোবাসা কখনো জোর করে আটকে রাখা যায় না। আমি জানি, তবুও হৃদয় তো মানতে চাই না। মনে হয় যদি আরো একবার ডেকে বলতাম তাহলে হয়তো থেকে যেত। তুমি হয়তো ভেবেছিলে সেও তোমার মতোই অনুভব করেছে, কিন্তু আসলে তার ভেতরে অন্য গল্প চলছিল। ভালোবাসার ভেতরে এমন ভাঙন অচেনা নয়। তার চেয়ে বড় কথা, প্রেম তোমাকে মুখে কখনো বলেছে সে তোমায় ভালোবাসে? তৃষার কাছে কোনো জবাব নেই। সে কেবল চুপ করে থাকে। কিছুক্ষণ চুপ থেকে জবাব দেয়, আমি হয়তো শুধু স্বপ্নকে সত্যি ভেবে আঁকড়ে ধরেছিলাম। আমরা অনেক সময় ভরসা করি, ভাবি এই মানুষটা আমায় কখনোই ছেড়ে যাবে না। অথচ একদিন দেখি সেই মানুষটি চলে গেছে দূরে, এমন ভাবে যে ফেরা আর সম্ভব নয়। সেই দৃশ্যটা আমি চোখের সামনে দেখেছি। বিশ্বাসের ভাঙন কতটা তীব্র হতে পারে তা এখন আমার হাড়ে হাড়ে টের পাচ্ছি। প্রত্যুষ আকাশের দিকে তাকাই। আকাশ মেঘলা, মেঘের গর্জন শোনা যাচ্ছে। সে বলল, ভালোবাসা এক ধরনের মোহও বটে। তুমি যা হারালে তা হয়তো শুরু থেকেই তোমার ছিল না। আমরা যা না পাই তার প্রতি আমাদের বিশেষ আকর্ষণ থাকে, তা আমাদের অতি প্রিয় হয়ে থাকে। হয়তো সত্যিই তাই, কিন্তু তবুও কেন হারানোটা এত বিষের মতো গায়ে লেগে থাকে বলুন তো? ওই বিষ আমাদের পুনরায় বাঁচিয়ে তোলে। মানুষ চলে যায়, কিন্তু তার দিয়ে যাওয়া দাগ আমাদের ভেতরে রয়ে যায়। সেই দাগ একদিন শক্তি হয়ে দাঁড়ায়। আর যখন শক্তি হয়ে দাঁড়ায় তখন আমরা পুনরায় প্রেমে পড়ি, ভালোবাসতে শিখি। তুমি বিষ পান করে শক্ত হতে পারবে না। হয়তো একদিন শক্ত হতে পারবো, কিন্তু বুকের ভেতরটাই যে ফাঁকা স্থান তৈরি হয়ে গেছে তার। তুমি ভেবো না তুমি একা। যারা হারিয়েছে তারাই সবচেয়ে গভীরভাবে ভালোবাসতে শিখে। হয়তো এই কষ্টই তোমায় নতুন করে গড়বে। আরেকটা কথা মনে রেখো, যে চলে যায় সে হয়তো তোমার ছিলই না, কিন্তু তুমি যে ভালোবাসতে শিখেছ
সেটাই তোমার সবচেয়ে বেশি প্রাপ্তি। আর শোনো, ভালোবাসা আসলে হারায় না, শুধু মানুষ হারিয়ে যায়, ভালোবাসা রয়ে যায় ভেতরে। হঠাৎ ঝুম বৃষ্টি নেমে এলো। আকাশের গর্জন যেন তৃষার বুকের গোপন ব্যথার প্রতিদ্বন্দ্বী হয়ে বাঁচতে লাগলো। তৃষা আর নিজেকে ধরে রাখতে পারল না। বৃষ্টির ধারায় ভিজতে ভিজতে সে হঠাৎ ফুঁপিয়ে উঠল। চোখের জল আর বৃষ্টির ফোঁটার ভেতর কোনো তফাৎ থাকলো না। বুক ছিঁড়ে বেরিয়ে এলো তার আক্রোশ ভরা আর্তনাদ। আমি তাকে ভালোবাসি প্রেম, তুমি ভালোবাসো কিংবা নয়, আমার ভালোবাসা অমূল্য। আমার সমস্ত রক্তে শিরায় শ্বাসে শুধু তুমি। তোমায় বলতে গেলে আমি নিজেই নিজেকে ভুলে যাব। তার কণ্ঠরোধী চিৎকার বৃষ্টির গর্জনের সঙ্গে মিশে বেদনাময় স্ফুরিত হয়ে উঠল। সে হাত ছুঁড়ে বাতাস আঁকড়ে ধরতে চাইল, অথচ শূন্যতা ছাড়া কিছুই তার কাছে এলো না। তৃষার দেহ কাঁপতে লাগলো, ভেতরের অগ্নিদাহ তাকে ছিন্ন ভিন্ন করে ফেলতে চাইছে। প্রত্যুষ চুপচাপ তাকিয়ে রইল এই উন্মত্ত যন্ত্রণার মুখোমুখি হতে। তার নিজের বুকও ভারী হয়ে উঠল। হঠাৎ সে নিজের কাঁধ থেকে ব্লেজার খুলে তৃষার ভিজে যাওয়া কাঁধে জড়িয়ে দিল। মৃদু কিন্তু দৃঢ় কণ্ঠে ফিসফিস করে বলল, তৃষা, নিজেকে ছিঁড়ে ফেলার মতো করে কেঁদো না। ভালোবাসা যদি সত্যি তোমার হয়, সে একদিন অন্য রূপে ফিরে আসবে। আর যদি নাও আসে, তবুও তোমার ভেতরের এই ভালোবাসাই তোমায় অমর করে রাখবে। শোনো, মানুষ চলে যায় কিন্তু ভালোবাসা কখনো মরে না। আর কতবার বোঝাবো? আচ্ছা, যতবার তুমি বুঝবে না আমি বুঝিয়ে বলবো। তৃষা কাঁপতে কাঁপতে তার গায়ের উপর মাথা রেখে হাহাকার করল। বৃষ্টির প্রবল স্রোতে তাদের দুজনের শরীর একাকার হয়ে গেল। চারপাশ নিস্তব্ধ হয়ে কেবল ঝড় বৃষ্টির আওয়াজে ভরে উঠল। সেই মুহূর্তেই তৃষার অন্তর যেন বুঝে নিল, ভালোবাসা হারায় না, হারিয়ে যায় কেবল মানুষ।